আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, যে তথ্যগুলো আমাদের সামনে চাকরির পরীক্ষার জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন এখন আমরা সেই তথ্যগুলো জানা শুরু করি। এবং আমাদের চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই, আমার চ্যানেলে আপনারা দেখবেন আপনাদেরকে আমি বিভিন্ন বিষয় এমনভাবে পড়ে শোনাই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সকল ভিডিও দেখবেন, পড়বেন এবং আমাদের সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া এখন শুরু করে দিই। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার জন্ম হচ্ছে 28 জুন 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে। ওনার জন্ম কত সালে? ওনার জন্ম হচ্ছে 1940 সালে। সেই প্রশ্নটা আসতে পারে যে ওনার জন্ম কত সালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম কত সালে? 1940 সালে। তারিখটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, তবে যদি কোশ্চেন খুব হার্ড করে থাকে তখন তারিখটা উল্লেখ করে দিতে পারে। সো মাথায় রাখবেন 28 জুন 1940 সালে তিনি জন্মগ্রহণ করেন। জেলাটা ইম্পর্ট্যান্ট, কোন জেলার, এবং এটা অলরেডি আই থিঙ্ক সবাই জানে যে তিনি চট্টগ্রাম জেলার, আর হাটহাজারীর বাথুয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার কি কি পরিচিতি আছে? ওনার পরিচিতি হচ্ছেন তিনি সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক, নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ার শান্তিতে নোবেল বিজয়ী দ্বিতীয় ব্যক্তি। তিনি বাংলাদেশি হিসেবে কিন্তু নোবেল পুরস্কার বিজয়ী প্রথম। যদি কোশ্চেন আসে যে প্রথম বাংলাদেশি হিসেবে কে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তিনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি। ওনার উপাধিগুলো কি কি আছে? ক্ষুদ্র ঋণের প্রবর্তক, গরিবের ব্যাংকার, সামাজিক ব্যবসার অগ্রদূত। ওনার কি কি উপাধি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের উপাধিগুলো হলো ক্ষুদ্র ঋণের প্রবর্তক, গরিবের ব্যাংকার, আর হচ্ছে সামাজিক ব্যবসার অগ্রদূত। এখন আমরা ওনার শিক্ষা জীবন নিয়ে পড়ব। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তিনি ভর্তি হন। উনি কত সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? 1957 সালে। কোন বিভাগে? অর্থনীতি বিভাগে। সো এই দুটা পয়েন্ট ইম্পর্টেন্ট। তিনি কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? 1957 সালে। আর কোন বিভাগে ভর্তি হন? অর্থনীতি বিভাগে। 1960 সালে স্নাতক এবং 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1965 সালে ফুল ব্রাইট বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যান। 1969 সালে যুক্তরাষ্ট্রে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এটা গেল ওনার শিক্ষা জীবন। এখন আসি ওনার কর্মজীবনে। স্নাতক শেষে তিনি গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। তো তিনি স্নাতক শেষে কি হিসেবে যোগ দেন? গবেষণা সহকারী হিসেবে। কোথায়? অর্থনীতি ব্যুরোতে। চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হন 1961 সালে। চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হন কবে? অর্থনীতির প্রভাষক হন হচ্ছে 1961 সালে। 1969 থেকে 1972 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন। 1972 সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগ দেন। 1972 সালে বাংলাদেশ, এটা ইম্পর্টেন্ট, 1972 সালে তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগ দেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1975 সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথমে তো যোগদান করে হচ্ছে সহকারী অধ্যাপক হিসেবে, পরবর্তীতে 1975 সালে অধ্যাপক পদে উন্নীত হন। 1989 সাল পর্যন্ত তিনি এই পদে কর্মরত ছিলেন। আচ্ছা, এখন আসতেছি তত্ত্বাবধায়ক সরকারের। আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকারের টাইমকাল ছিল বা সময়কাল ছিল, তখনকার সময় তিনি উপদেষ্টা ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন হচ্ছে 1996 সালে।
তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন 1996 সালে। তিনি কি দায়িত্ব পালন করছিলেন? তিনি দায়িত্ব পালন করছিলেন হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। তো তিনি যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তখন তিনি কোন কোন মন্ত্রণালয়কে সামলিয়েছিলেন বা কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? তা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ছিলেন 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত। স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ছিলেন 2012 থেকে 2018 সাল পর্যন্ত। স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ছিলেন 2012 থেকে 2018 সাল পর্যন্ত। মালয়েশিয়ার আল-বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন 2020 সালে। মালয়েশিয়ার আল-বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন 2020 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত রয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী যেমন আমাদের বইয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের জীবনী আছে, ঠিক তেমনই ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী হচ্ছে অন্তর্ভুক্ত আছে কোথায়? কানাডা এবং জাপান, এই দুটা দেশ কানাডা এবং জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে। সামাজিক নিরাপত্তা দিবস হিসেবে পালিত হয় 28 জুন। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও এটার সাথে কানেক্টেড না, বাট এখানে চলে আসছে, তো আমরা পড়ে রাখি। সামাজিক নিরাপত্তা দিবস পালিত হয় 28 জুন, যেহেতু 28 জুন ওনার জন্ম। সো এখন কোশ্চেন আসতে পারে যে আমরা যেমন এতদিন পরে আসছি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আর কোন দিবস পালিত হয়? আমরা জানি যে শিশু দিবস, এটা আমরা পড়তে পড়তে মুখস্থ করে ফেলছি, শিশু দিবস। তো এখন হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যেদিন জন্মদিন, ওই দিন কোন দিবস পালিত হয়? সামাজিক নিরাপত্তা দিবস। এটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে, যে আমাদের কোশ্চেনটি এভাবে আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন আরো একটি দিবস পালিত হয়, সেটি কোন দিবস? সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা দিবস। ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচিত হন তার বিখ্যাত 3-0 তত্ত্বের জন্য। তিনি কোন বিষয়ের জন্য আলোচিত হয়েছেন বা বিখ্যাত হয়েছেন? 3-0 তত্ত্বের জন্য। এখন এই 3-0 তত্ত্বটা কি, এটা আমরা পড়ি। এর মূল কথা হলো দারিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। যদি আমরা দারিদ্র একদম শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি, বেকারত্বের যে সমস্যা সেটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি, কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যা, আমাদের এই দেশের যে এত সমস্যা তার মধ্যে অনেক সমস্যা শুধুমাত্র এই 3টা পয়েন্টকে যদি ঠিক করানো যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে। আর উনি এই তত্ত্বটা দিয়েছেন যে এই তত্ত্বটার মাধ্যমে একটা দেশকে সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া যায়, যেটার নাম হচ্ছে 3-0 তত্ত্ব। আর যেটার মূল কথা হচ্ছে দারিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। 2024 সালের মানে এবছরের অলিম্পিকের থিম ছিল তার এই 3-0 তত্ত্ব। তো এবছর যে অলিম্পিক হচ্ছে 2024 সালের, সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে 2024 সালে যে অলিম্পিক হচ্ছে সেটার থিম কি? সেটার থিম হচ্ছে 3-0 তত্ত্ব। এই তত্ত্ব নিয়ে তার একটি বই আছে, যে বইয়ের নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3-0। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব নিয়ে একটি বই আছে, যে বইটির নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3-0। টাইম ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয় 2006 সালে। টাইম ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয় 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রচ্ছদে স্থান দিয়েছে টাইম, ফোর্বস ম্যাগাজিন এবং নিউজউইক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রচ্ছদে স্থান দিয়েছে টাইম, ফোর্বস ম্যাগাজিন
এবং নিউজউইক। 2012 সালে ফরচুন ম্যাগাজিন ডক্টর ইউনুসকে আখ্যা দিয়েছেন সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে। 2012 সালে ফরচুন ম্যাগাজিন ডক্টর ইউনুসকে আখ্যা দিয়েছেন সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে। 2020 সালে টোকিও অলিম্পিকের মশাল বাহক প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। 2020 সালে টোকিও অলিম্পিকের মশাল বাহক প্রধান অতিথি ছিলেন ডক্টর ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল, কংগ্রেসনাল গোল্ড মেডেল, প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল প্রাপ্ত 7 জন ব্যক্তির মধ্যে তিনি একজন। মানে এরকম পৃথিবীতে 7 জন ব্যক্তি আছে যারা একাধারে নোবেল, কংগ্রেসনাল গোল্ড মেডেল, প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল জিতেছে। তার মধ্যে ওই 7 জন ব্যক্তির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্যক্তি। সম্প্রতি এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ইম্পর্টেন্ট, আমাদের বর্তমানের বিভিন্ন চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের জন্য, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন তিনি কবে? সেটা হচ্ছে 8 অগস্ট 2024 সালে। 8 অগস্ট 2024, 8 অগস্ট মনে রাখবেন, 8 অগস্ট 2024। তো আমরা এক নাগারে একটু ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রন্থসমূহ নিয়ে পড়ে নেই। গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, ঘরের বাধা সরিয়ে নিন, মানুষকে এগোতে দিন, ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড অফ উইদাউট পভার্টি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, যোগ্য প্রার্থী আন্দোলন, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, বাংলাদেশ 2010, বিল্ডিং সোশ্যাল বিজনেস, সুপার হ্যাপিনেস, সামাজিক ব্যবসা, ব্যাংকার টু দ্য পুয়ার। ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই নিয়ে পড়ে আসছি, তো সেই ধারা অনুযায়ী বলতে পারেন এখন এটা হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ, ইম্পর্টেন্ট আমাদের জন্য। বইটার নাম হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। এখন একটু আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ওনার যে পুরস্কারগুলো সেগুলো তো দেখে নিই এক নাগারে। ফিলিপাইন থেকে রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন 1984 সালে। ফিলিপাইন থেকে রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন 1984 সালে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার লাভ করেন 1987 সালে। তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন 1987 সালে। বিশ্ব খাদ্য পুরস্কার পান 1994 সালে। বিশ্ব খাদ্য পুরস্কার পান 1994 সালে। গান্ধী শান্তি পুরস্কার পান 2000 সালে। গান্ধী শান্তি পুরস্কার পান হচ্ছেন 2000 সালে। ভলভো শান্তি পুরস্কার পান 2003 সালে। ভলভো শান্তি পুরস্কার পান 2003 সালে। ভলভো শান্তি পুরস্কার পান 2003 সালে। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু দেখি যে গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার পান 2006 সালে। এই যে তিনি নোবেল পুরস্কার পান কত সালে? 2006 সালে। প্রশ্ন এভাবে আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পান কত সালে? 2006 সালে। তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কি জন্য? গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য। কি জন্য? গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য। এটা কত সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার পান 2009 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার পান 2006 সালে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল পান 2010 সালে। ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেন্স পুরস্কার পান 2021 সালে। ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেন্স পুরস্কার পান 2021 সালে। ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার পান 2021 সালে। ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার পান 2021 সালে। আচ্ছা, এখন আমরা গ্রামীণ ব্যাংক নিয়ে পড়ব। 1974 সালে দুর্ভিক্ষকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র্য দূরীকরণে সক্রিয়ভাবে অংশ নেন।
1975 সালে তিনি নতুন ধরনের কৃষি সমবায় নবযুগ তেভাগা খামার সংগঠিত করেন, যা পরবর্তীতে সরকার প্যাকেজড ইনপুট প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশে মাইক্রো ফাইন্যান্স বিশেষায়িত কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক। এটি দারিদ্র পীড়িত মানুষের কাছে জামানত ছাড়াই ক্ষুদ্র ঋণ দেন। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একটি গবেষণা প্রকল্প হিসেবে চট্টগ্রামের জোবরা গ্রামে প্রথম সুফিয়া বেগমকে ঋণ দেন। 1983 সালের 2 অক্টোবর আনুষ্ঠানিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঋণ গ্রহীতার 96.81% ছিল নারী। 1998 সালে ব্যাংকের নিম্ন ব্যাংক ব্যয়ের আবাসন কর্মসূচি ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড লাভ করে। 2006 সালে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। তো আমরা যদি এক নাগারে একটু দেখি, সেটা হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে। কার্যক্রম শুরু হয় কবে? 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে। পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে 2 অক্টোবর 1983 সালে। পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে 2 অক্টোবর 1983 সালে। প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, মাইক্রো ক্রেডিটের প্রবক্তা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ চালু করে তা হচ্ছে মালয়েশিয়া। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ চালু করে মালয়েশিয়া। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ চালু করে মালয়েশিয়া। বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান। বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান। বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান। ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা ছিলেন দরিদ্র গৃহবধূ সুফিয়া বেগম। ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা ছিলেন দরিদ্র গৃহবধূ সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংকের কর্মসূচি কি কি বিষয় নিয়ে ছিল? ক্ষুদ্র ঋণ, গৃহ ঋণ, সেচ ঋণ, মৎস্য ও খামার সহ অন্যান্য। গ্রামীণ ব্যাংকের কর্মসূচি যেসব বিষয়গুলো নিয়ে ছিল: ক্ষুদ্র ঋণ, গৃহ ঋণ, সেচ ঋণ, মৎস্য, খামার সহ অন্যান্য। ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে ব্যবহার করেন সংহতি দল পদ্ধতি। ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে ব্যবহার করেন সংহতি দল পদ্ধতি। ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে তিনি কি ব্যবহার করতেন? সংহতি দল পদ্ধতি। তো আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই বিষয়ে নিয়ে জানলাম। আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরো আমরা কোশ্চেন কালেক্ট করে আপনাদের জন্য আরো ভিডিওর মাধ্যমে আমাদের বর্তমানে সিচুয়েশন অনুযায়ী কি কি আমাদের ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞানের প্রশ্ন আসতে পারে সেরকম ভিডিও দেওয়ার আশা করছি। যারা ভিডিওটি দেখেছেন তারা পড়াগুলো ভালো করে পড়ে নিয়েছেন এবং অবশ্যই যদি ভিডিওটি পছন্দ করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন।